2025-এর সেপ্টেম্বর ইনটেকের ডেডলাইন অলমোস্ট শেষ। এখন হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে ছিল তারা অনেকে ভিসার জন্য দাঁড়াই গেছেন বা হচ্ছে ভিসার জন্য দাঁড়ানোর জন্য প্রিপারেশন নিতেছেন। অ্যান্ড সেকেন্ড রাউন্ডে যারা আছেন তারা হচ্ছে মোটামুটি সবাই ইন্টারভিউ দিয়ে ফেলছেন বা হচ্ছে কেউ অফার লেটার অপেক্ষায় আছেন বা টিউশন ফি পে করবেন এমন একটা অবস্থায় আছেন। এখন কথা হচ্ছে এই ইনটেকে ভিসা রেশিওটা আসলে কেমন, যেহেতু এখন পর্যন্ত ভিসার তেমন খুব বেশি একটা আপডেট পাওয়া যায় না। সো এখনই বলা যাচ্ছে না যে ভিসা রেশিওটা বেশি থাকবে নাকি কম থাকবে, নাকি হচ্ছে যে গতবারের মতো হচ্ছে রিজেকশন করতে পারে। এখন কথা হচ্ছে মাস্টার্সে যারা ভিসাতে অ্যাপ্লিকেশন করছেন তাদের যদি মেজর কোনো মিস্টেক্স না থাকে তাহলে ধরে রাখতে পারেন আপনার ভিসাটা সিকিউরড। কারণ আপনার ইন টোটাল কাজটা করবে হচ্ছে আপনার ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি জাস্ট অ্যাপ্লিকেশনের জন্য যেই ডকুমেন্টসগুলো লাগে বা অ্যাপ্লিকেশন করতে যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে ওই রিকোয়ারমেন্টসগুলো যদি ফিল আপ করেন, দেন ইন্টারভিউ দেওয়ার পরে অফার লেটার যদি পেয়ে যান, অফার লেটার পাওয়ার পরে আপনার হচ্ছে অ্যাম্বাসি ফেস করা যে প্যারাটা, ওই প্যারাটা নেবে হচ্ছে ইউনিভার্সিটি। জাস্ট আপনাকে অ্যাম্বাসি ফেস করতে যে ডকুমেন্টসগুলো লাগবে, বাড়তি ডকুমেন্টস, ওই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই অ্যাম্বাসিতে শো করতে হবে। এখন আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনি অ্যাম্বাসিতে যে ডকুমেন্টসগুলো দিবেন ওই ডকুমেন্টসগুলো যাতে একদম অথেন্টিক থাকে এবং ওই ডকুমেন্টসে যাতে কোনো ধরনের মিস্টেক না থাকে। কারণ বর্তমানে ভিসা কিন্তু আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। যতদিন পর্যন্ত ভিসার রেশিও অনেক ভালো থাকতেছে এবং যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে ভিসা আপনাদেরকে দিতেছে, আমার পার্সোনালি সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করেন আইএলটিএস একটু কম বেশি যত যাই হোক ডকুমেন্টস মোটামুটি যদি গুছাই ফেলতে পারেন তাহলে অ্যাপ্লিকেশনটা করে ফেলো। কারণ এখন যদি ইউরোপের সাথে কম্পেয়ার করি তাহলে হচ্ছে ইউরোপের তুলনায় এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে স্পেশালি হচ্ছে কোরিয়া, জাপান, চীন, এই তিনটা দেশে মোটামুটি হচ্ছে ভিসা রেশিও ভালো এবং ব্যাচেলার্স, বিশেষ করে হচ্ছে ব্যাচেলার্স করার জন্য এই তিনটা কান্ট্রি একদম পারফেক্ট ফর মিডল ক্লাস ফ্যামিলির পোলাবান। হ্যাঁ, কিন্তু ইউরোপের কথা যদি বলি, ইউরোপে এখন হচ্ছে ভিসা পাওয়াটা খুবই টাফ। তার উপরে আপনি ইউরোপে যে কান্ট্রিতে যান না কেন, আপনার প্রথমত যাওয়ার আগে অনেক বড় হচ্ছে অ্যামাউন্ট খরচ করতে হয়। তারপর ওইখানে যাওয়ার পরে আপনার টিউশন ফি, লিভিং কস্ট সব মিলে হচ্ছে অনেক বড় স্ট্রাগলের একটা ব্যাপার। সো ওভারঅল আপনি কম খরচে দেন হচ্ছে পড়াশোনা করতে চান অ্যান্ড বাসায় আপনি সাপোর্ট দিতে চান অ্যান্ড ভালো একটা ফিউচারও যদি করতে চান তাহলে হচ্ছে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, এই তিনটা কান্ট্রি বর্তমানে আমার কাছে মনে হয় সেরা। সো যাদের সুযোগ আছে তারা অবশ্যই ভিসাতে ট্রাই করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। চেষ্টা করেন নেক্সট ইনটেকের মধ্যেই ভিসাতে অ্যাপ্লাই করার জন্য। দেন হচ্ছে রিজিওনাল স্কলারশিপ ভিসা, যেটা আপনি পার্সোনালি অ্যাপ্লাই করতে পারবেন না, এটা হচ্ছে বিভিন্ন এজেন্সির আন্ডারে থাকে, তবে এটা লিমিটেশন আছে। লাইক একটা ইউনিভার্সিটিতে ধরেন পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে 30 জন স্টুডেন্ট নেবে বাংলাদেশি রিজিওনাল স্কলারশিপ ভিসাতে, আঞ্চলিক স্কলারশিপ ভিসা যেটা। তো বাংলাদেশে 4টা এজেন্সির সাথে ওদের কানেকশন আছে, তো 4টা এজেন্সিকে ওরা হচ্ছে ধরেন 6 জন বা 7 জন করে ভাগ করে দেবে, 30 জন টোটাল আর কি দিয়ে দিবে। সো ওইভাবে হচ্ছে যে কয়েকজন এজেন্সির থ্রুতে আসতে পারে রিজিওনাল স্কলারশিপ ভিসাতে, তবে এটার লিমিটেশন রয়েছে। দেন হচ্ছে আপনার সাধারণ ভিসার কথা যদি বলি, এখন পর্যন্ত এই ইনটেকে তো আপডেট আসে নাই, তবে হোপফুলি আশা করা যায় এই ইনটেকে ভিসা রেশিওটা ভালো থাকবে যদি মেজর কোনো ধরনের পরিবর্তন না আসে অথবা কোনো ধরনের সমস্যা না হয়। এইখানে আমরা যারা রিসেন্টলি পড়াশোনা করতেছি তাদের ক্ষেত্রে একটা বড় চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে টিউশন ফি বাড়াই দেওয়া। লাস্ট ইন্ডিগুলোতে দেখা গেছে যারা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আসছে ওদের টিউশন ফি ছিল আর্টস অ্যান্ড কমার্সের কোর্সগুলোতে 3 লাখ বা হচ্ছে 3 লাখের কম বেশি এরকম একটা সামথিং ছিল। বাট এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে যে 4 লাখ বা 4 লাখের কম বেশি এরকম হয়ে গেছে। সো এটা আরও বাড়বে, আস্তে আস্তে বাড়বে, কারণ ওভারঅল এখানকার যেহেতু আপনার ইনকামটা বাড়ছে, ওয়ার্ল্ড ওয়াচটা বাড়ছে, এখানে লিভিং কস্টটা বাড়বে, এটাই স্বাভাবিক। আর একটা ব্যাপার হচ্ছে কিছু ইউনিভার্সিটি আপনার আইএলটিএস ছাড়াই অ্যাপ্লিক্যান্টস নিচ্ছে, অর্থাৎ আপনি আইএলটিএস না থাকলেও, ল্যাঙ্গুয়েজ জানা না থাকলেও
আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা মাস্টার্সের জন্য আসতে পারবেন। তবে সব ইউনিভার্সিটি না, কিছু ইউনিভার্সিটি এটা আপনাকে পার্সোনালি ঘাটাঘাটি করে বের করতে হবে যে কোন ইউনিভার্সিটিগুলো বর্তমানে আইএলটিএস ছাড়া, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ছাড়া ভিসা দিতেছে বা অ্যাপ্লিকেশনে সুযোগ দিতেছে। যারা ব্যাচেলার্সে এম্বাসি বেস করবেন তাদের জন্য আমার পার্সোনাল সাজেশন হচ্ছে আপনাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাংক সলভেন্সিটা অনেক স্ট্রং রাখতে হবে। লাইক আপনার ব্যাংক স্টেটমেন্ট জাস্ট 6 মাসে দেখানোর চেষ্টা করেন না, যদি পারেন 1 বছর 8-9 মাসে দেখানোর চেষ্টা করেন, এবং লেনদেনের অ্যামাউন্টটা হচ্ছে অনেক বেশি বাড়ান যাতে হচ্ছে টোটাল আপনার ডেবিট ক্রেডিট 1 কোটি বা হচ্ছে উপরে নিচে যায়। এখন এর নিচে হলে যে ভিসা পাওয়ার ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে আপনার ভালোর জন্য, হয়তো ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা আপনাকে অনেকটাই হেল্প করবে। আর পাশাপাশি হচ্ছে সোর্স অফ ফান্ড। তো সোর্স অফ ফান্ড নিয়ে কিন্তু গত বছর খুবই ঝামেলা করছে। সো এটা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত আপনার সোর্স অফ ফান্ড হিসেবে যারা বিজনেস দেখাবেন তাদের ইনিশিয়াল লাইসেন্সটা হাতে রাখবেন, আর হচ্ছে রিনিউ করবেন, যেটা মানে বর্তমানে যারা হচ্ছে 2025 সেপ্টেম্বরে দাঁড়াবেন তারা তো হচ্ছে আপনার জুলাইয়ের পরে আপনাকে খুব সম্ভবত 25-26 অর্থ বছরের রিনিউ করা ট্রেড লাইসেন্সটা শো করতে হবে। সো এই দুইটা হাতে রাখবেন। আর হচ্ছে এইখানে যে আপনি ট্রেড লাইসেন্সটা আপনার অ্যাসেটের পরিমাণটা দেখাবেন, এটা যতটুকু সম্ভব বেশি দেখানোর চেষ্টা করেন, 30-35 লাখ বা 40 লাখ যতটুকু পসিবল। আর হচ্ছে ট্যাক্সটা খুব বেশিও দেখানোর প্রয়োজন নাই, আর হচ্ছে খুব কমও দেখাবেন না। একটা মিনিমাম অ্যামাউন্ট দেখাবেন, যে অ্যামাউন্টটা হচ্ছে আপনার শো করলে আপনার এখানে আসার পরে 1 বছরে যে টোটাল কস্টটা বা খরচটা হয় আপনার পড়াশোনা লিভিং কস্ট সহ ইন টোটাল, ওই টোটালটা বিয়ার করার মতো। লাইক আপনি এত টাকা ট্যাক্স দিয়েছেন, অর্থাৎ এই যে টাকাটা আপনার আছে এই টাকা দিয়ে আপনার হচ্ছে আপনি 1 বছর মোটামুটি পড়াশোনা লিভিং কস্ট সব কিছু ম্যানেজ করতে পারবেন, আপনার জব না থাকলেও, পার্ট টাইম জব না থাকলেও। এটা 2 নম্বর হচ্ছে আপনার কভার লেটার। সো কভার লেটারে খুব স্ট্রংলি আপনি চেষ্টা করবেন যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি কেন দক্ষিণ কোরিয়াতে আসতে চাইতেছেন, আপনার ফিউচার প্ল্যান কি। ফিউচার প্ল্যানে আপনি যদি শুধু বাংলাদেশে ব্যাক করবেন এটা মানে লেখা খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরকম না। আপনি চাইলে এটাও লিখতে পারেন যে দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করে আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাইতে চান, বা ওই কান্ট্রির স্পেসিফিক একটা উইক পয়েন্টস নিয়ে আপনি কথা বলতে পারেন যে আপনি এখানে পড়াশোনা করে ওই কান্ট্রির এই জায়গায় আপনি কাজ করতে চান, বা আপনি স্ট্রং পয়েন্ট নিয়েও কথা বলতে পারেন। অথবা আপনি দক্ষিণ কোরিয়ার কিছু কোম্পানি আছে, ওই কোম্পানিতে আপনি কাজ করবেন এবং ওই কোম্পানি নিয়ে আপনার ভাবনা কি, আপনি এই বিষয়গুলো লিখতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। আপনার টিপিক্যাল রুলসের বাইরে গিয়ে আপনি যখন এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে বলতে পারবেন, তখন কিন্তু ভিসা অফিসার খুব সহজেই কনভিন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন বলতেছি, আপনি যত যাই কিছু বলেন যে আপনি এই ইউনিভার্সিটি আসতেছেন কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়া পড়াশোনা এক সেরা, এই ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে এই সুযোগ সুবিধা দেবে, হ্যান ত্যান বিশাল কিছু আপনি সব ফাটাই ফেলবেন, ঠিক আছে। আপনি যত যাই কিছু বলেন এম্বাসি সবই বোঝে আপনার ইন্টেনশনটা কি এখানে পড়তে আসার, অ্যান্ড পড়াশোনার পরে আপনি আসলে কী করবেন না করবেন, দেশে ব্যাক করবেন নাকি ব্যাক করবেন না, সব কিছু মোটামুটি সম্পর্কে এম্বাসি ধারণা আছে, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। কারণ আপনি যখন এখানে ঢুকতেছেন তখন কিন্তু ওদের কাছে আপনার ইনফো আছে, আবার আপনি এখান থেকে কি বের হয়ে যাইতেছেন কি না সেটারও ইনফো কিন্তু আপনার কাছে আছে, তাদের কাছে আছে। সো ইন টোটাল সবই তারা জানে। সো যেমনি পারানো হচ্ছে, যেমনি কনভিন্স করা যায় সেভাবে আপনাকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। মাস্টার্স কিংবা ব্যাচেলার্স কমপ্লিট করার পরে আপনি যদি চান তাহলে এইখানে D2 স্টুডেন্ট ভিসা থেকে আপনি D10-এ চেঞ্জ করতে পারবেন। D10 হচ্ছে জব সিকিং ভিসা, অ্যান্ড এটার জন্য হচ্ছে প্রথমত প্রাইমারিলি আপনাকে 6 মাস সময় দেবে। 6 মাসের মধ্যে হচ্ছে আপনাকে জব খুঁজতে হবে আপনার রিলেটেড ফিল্ডের। তো অ্যাম্বাসিতে কিছু ধরাবাঁধা জবের চার্ট আছে, যে এই জবগুলোর মধ্যে যদি আপনি কোনো একটা জব পান তাহলে হচ্ছে আপনার D10 ভিসা থেকে আপনি F2 ভিসা অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্সি ভিসাতে কনভার্ট করতে পারেন। এখন এটা তুলনামূলক আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে, কারণ কোরিয়ানরা আগের তুলনায় মোটামুটি এখন হচ্ছে ফরেনারদের সাথে কাজ করতে আগ্রহী হচ্ছে। একটা ব্যাপার হচ্ছে দক্ষিণ কোরিয়াতে বর্তমানে আপনার জন্মহার অনেকটা কমে গেছে, অ্যান্ড পপুলেশনটা হচ্ছে ডে বাই ডে ফল ডাউন করতেছে। সো ওভারঅল হচ্ছে এই দিকে আপনার কর্মসংস্থানের দিকে ওরা হচ্ছে ক্রাইসিসে আছে একটু। সো যারা ব্যাচেলার্স কিংবা মাস্টার্স করার পরে এখানে স্টে করার প্ল্যান আছে তারা চাইলে এখানে খুব ইজিলি স্টে করতে পারবেন। জাস্ট আপনাকে একটা জব নিতে হবে, দেন F2 ভিসা কনভার্ট করবেন, F2 থেকে অ্যান্ড দেন হচ্ছে F4-এ।
পার্ট টাইম জবের ক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু হচ্ছে এখন অনেক স্টুডেন্ট দক্ষিণ কোরিয়াতে আসতেছে পড়াশোনার জন্য। সো প্রত্যেকটা সিটি ভেদেই মোটামুটি কয়েকটা করে ইউনিভার্সিটি আছে এবং প্রায় সবগুলো ইউনিভার্সিটি কম বেশি স্টুডেন্ট আসতেছে। সো জবের ক্ষেত্রে এটা একটু কম্পিটিটিভ হয়ে যাইতেছে। সো আপনার যেটা উচিত হবে এখানে আসার আগে মোটামুটি ল্যাঙ্গুয়েজটা শিখে আসা। মানে আপনি জাস্ট হচ্ছে বেসিক কমিউনিকেশন করতে পারেন, এটা আমি অলওয়েজ বলি যে দক্ষিণ কোরিয়াতে আসার আগে অবশ্যই আপনাকে বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে হবে। তাহলে আপনি দেখবেন এইখানে আপনার 1-2 সেমিস্টার আগেও যারা আসে তাদের চাইতে আপনি খুব ভালো অবস্থানে থাকবেন, পড়াশোনার দিকে আগেই থাকবেন, জবের দিকে আগেই থাকবেন, মোটামুটি সব কিছু হচ্ছে আপনার জন্য সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ ফর স্টিং উইথ মি। যদি স্টুডেন্ট ভিসা রিলেটেড কোনো ধরনের ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, চাইলে আপনারা আমার ফেসবুক পেজে নক করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারেন। যদি নতুন ভিডিও পাইতে চান বা মনে হয় যে হ্যাঁ আমার এই ভিডিওগুলো আপনাদেরকে ন্যূনতম হলেও হেল্প করতেছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য। সো থ্যাংক ইউ ফর স্টিং উইথ মি অ্যান্ড দেখা হবে মেবি অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।